আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে আসলো। 27 জুনের পরীক্ষা এখন 8 আগস্ট হবে। দ্যাট মিনস এটা ভালো টাইম পাওয়া যাবে। তো টাইম যাই হোক, ইনশাল্লাহ আমরা আমার যে প্ল্যান 25/5/2025 এর মধ্যে ইনশাল্লাহ আমরা পুরো সিলেবাসটাকে শেষ করা, প্লাস হলো এক্সাম এক্সপ্লানেশন তার উপরে রাখা, এই দুটোর উপরে শেষ করে রাখা, এটা হলো বিষয়। আর এর মধ্যে আমি রিটেনের কোর্স চালু করতে হবে। রিটেনের কোর্স আছে, সেখানে আমরা 22 তারিখ থেকে, কারণ আমার 46 রিটেনের ব্যাচ শেষ হয়ে যাচ্ছে, তারপর ওই গ্যাপটায় আমরা এই 47 রিটেনটা চালু করতে পারবো। তো যা হোক, এখানে একটা বিষয় হলো যে আপনাদের 2টা অধ্যায়ের পরীক্ষা হয় নাই। একটা ভূ রাজনীতির পরীক্ষাটাই মনে হয় নাই, না পরীক্ষা হয় নাই ওইটা, আরেকটা মনে হয় আছে। অর্থাৎ আমি যেটা দেখলাম আমাদের রুটিনে আছে যে অর্থনীতি, এটার উপরে খুব সম্ভবত 16 তারিখে পরীক্ষা। দেখি রুটিনটা একটু আরেকবার দেখি। হ্যাঁ, ভূ রাজনীতি এবং সুশাসন, এই 2টা আমি এর মধ্যে নিয়ে নেব ইনশাল্লাহ। 16 তারিখ 20 তারিখও যথারীতি এরকম চলবে। 24 তারিখ থেকে আমরা একটু প্রেশার বাড়াবো। 24 থেকে যে 30 তারিখ আছে ওই সময় আমরা আগের যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ, এবং যে এক্সপ্লানেশন ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমরা ওখানে নেওয়ার চেষ্টা করবো। কারণ আমার এখন রিটেনের বাংলাদেশ বিষয়ের বইটা দেয়া এবং রিটেন কোর্সটা একটা রিভিউর মাধ্যমে শেষ করে দেওয়াটা খুব জরুরি, কারণ ওনাদের পরীক্ষা 8 মে, আর আপনাদের ঠিক তার 3 মাস পরে পরীক্ষা, জুন জুলাই আগস্ট, অর্থাৎ ঠিক 3 মাস পরে পরীক্ষা হওয়ার কারণে এখানে আমরা একটা ভালো সময় পাচ্ছি ইনশাল্লাহ। তো যাই হোক, অর্থনীতি অধ্যায়ের এখানে যে সিলেবাস আছে সেই সিলেবাসটার কথা চিন্তা করলে যেখান থেকে যে প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম প্রশ্ন হয় রিসেন্ট, এবং এখানে আছে যে সিলেবাসে আছে এখানে প্রেক্ষিত পঞ্চবার্ষিক পরিকল্পনা, আয় ব্যয়, রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন, অর্থাৎ 5-6টা বিষয় এখানে লেখা আছে যে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, উন্নয়ন পরিকল্পনা ও প্রেক্ষিত, মানে প্রেক্ষিত যেই পার্সপেক্টিভ প্ল্যানগুলো সেগুলো বোঝাচ্ছে। তারপরে এখানে আছে জাতীয় আয় ব্যয়, তারপর আছে রাজস্ব নীতি, সিলেবাসের কথা বলছি আমরা, রাজস্ব ও নীতি। আপনাদের পুরো কোর্স নিয়ে, অর্থাৎ আপনাদের যে প্ল্যান, অর্থাৎ সব সাবজেক্টে ওভারঅল যে প্ল্যান, সেই ওভারঅল প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ রাত 10টায় ভিউ ফর জিকে গ্রুপে। ওই ক্লাসটা করার চেষ্টা করবেন। ওখানে আমি বিস্তারিত এই প্ল্যানগুলো নিয়ে আলোচনা করব যে আপনার কি করা উচিত। এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আরেকটা দারিদ্র্য বিমোচন। দেখেন, অর্থনীতি থেকে এখান থেকে প্রশ্ন আসে নাই এমন ঘটনা ঘটে নাই। গত যে 11টা প্রিলি হয়েছে, 11টা প্রিলিতে এখান থেকে প্রশ্ন আসছে 20টা, অর্থাৎ 11 প্রিলিতে 20টা আসছে, এবং 20টা প্রশ্নের মধ্যে আমি যদি কাউন্ট করি আপনি দেখবেন যে প্রায় সবগুলোই এখানে রিসেন্ট ইস্যুসের সাথে সম্পর্কিত, সেগুলোই কিন্তু এখানে পরীক্ষায় আসছে, অনেকটাই রিসেন্ট ইস্যুস। এখন যে বিষয়টা আছে যে এই উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনা, আমরা যদি অন্য সময় হইতো তাহলে ভিশন 2041 পড়তাম, 8th 5-year প্ল্যান বা 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই 5-year প্ল্যান পড়তাম, 9th 5-year প্ল্যান পড়তাম। এগুলো কিন্তু আসলে আমাদের এখন পড়তে হচ্ছে না, এবং 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বোচ্চ মেয়াদটা জানলেই চলবে। যে 9th 5-year প্ল্যান, এটা নিয়ে কোনো এখন পর্যন্ত আলোচনা নাই। এগুলো সাধারণত ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে হয়। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের এরকম কোনো আলোচনা
হয়নি এবং ওদের ওয়েবসাইটে এর সম্পর্কে কোনো আলোচনা নাই। উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত আসলে এটা এই গভর্নমেন্টের সময় এটা একেবারে ইরিলেভেন্ট, এটা এখন রিলেভেন্টের মধ্যে না। জাতীয় আয় ব্যয়, হ্যাঁ, এটা কিছু বেসিক ইনফরমেশন পড়তে হবে, কিছু বেসিক জিনিস, কিছু বেসিক আসলে ইকোনমিক্সে পড়তে হয়। যেমন একবার সেকেন্ডারি মার্কেট আসছিল, যেটা কিসের সাথে জড়িত, শেয়ার বাজার, এটা একটা বেসিক ইনফরমেশন। একনেকের চেয়ারম্যান কে হন, এটা বেসিক প্রশ্ন। তারপরে প্রশ্ন আসছিল যে সংবিধানের কত অনুচ্ছেদে এই যে আয় ব্যয়ের কথা বলা আছে, এই ইস্যুটা বেসিক ইনফরমেশন। এরপরে আছে রাজস্ব নীতি। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাজস্ব নীতি এটা খুবই দরকার। আমাদের ইতিমধ্যে 25,000 কোটি টাকা আমাদের কিন্তু ঘাটতি, যে রাজস্ব আয় থেকে ঘাটতি, এবং এটা আরো বাড়তে পারে। রাজস্ব আয় ঘাটতি এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। আমাদের অর্থনীতির কয়েকটা অ্যালার্মিং, একটা হলো যে প্রচুর ঘাটতি, রাজস্ব আয় করা যাচ্ছে না। নাম্বার 2 যেটা, সেটা হলো যে আমাদের অর্থনীতি ছোট করা হচ্ছে, এবং নেক্সট যে বাজেটটা হবে 2025-26 যে বাজেট আগামী জুন মাসের প্রথম বৃহস্পতিবার পেশ করা হবে, সেখানে বলা আছে যে মানে লেখালেখি হচ্ছে যে 36,000 কোটি টাকা তারা অর্থনীতি সংকুচিত করবে। অর্থনীতি সংকুচিত করা উন্নয়নশীল দেশের জন্য একটা বিগ থ্রেট। এখন হতে পারে যে আগের অর্থ বছরে হয়তো খুব বেশি বাড়াই ফসলের জন্য কমাচ্ছে না, তারা আসলে সাশ্রয় করতে চাচ্ছে এবং মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে চাচ্ছে। ইনফ্লেশন কিন্তু গত রমজানে অর্থাৎ মার্চ মাসে ইনফ্লেশনটা খুব ভালো ছিল। ইনফ্লেশনটা এরকমই, যখন উৎপাদন বেশি হয় ইনফ্লেশনটা অটোমেটিক কমে যায়। গত মাসে যেটা ইনফ্লেশন ছিল 9.68%, 32%, 9.32%, এটা কিন্তু এখন 10.62%। মানে আমাদের কিন্তু এখন প্রায় 1 গুণ বা 1.5 গুণের কাছাকাছি আমাদের কিন্তু বেড়ে গেছে, মানে 1%, সরি 1 থেকে 1.5% কিন্তু আমাদের ইনফ্লেশন কিন্তু বেড়ে গেছে। সো এটা একটা থ্রেট। তো যাই হোক, এখানে রাজস্ব নীতি সম্পর্কিত তথ্যগুলো আমাদের পড়তে হবে। এইটা ঘাটতিটা হলো 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত এটা ঘাটতি। এডিপি বার্ষিক উন্নয়ন পরিষদের বাজেট থেকে আসে, এবং আশা করা যায় যে বাজেট যেহেতু জুনে হবে আর আপনাদের পরীক্ষা যেহেতু আগস্টে হবে, আমার মনে হচ্ছে যে এই বাজেট থেকে প্রশ্ন আসবে। এই বাজেট থেকে জুনে এখান থেকে প্রশ্ন আসবে, আগস্টে যেহেতু বাজেট হবে, আমার মনে হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দারিদ্র্য বিমোচন, এই টপিকটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দারিদ্র্য বিমোচন, আমরা দেখছি দারিদ্র্য মানচিত্রের কথা ঘোষণা করেছে, দারিদ্র্য মানচিত্র, এবং এই মানচিত্রটা 2022 সালের, এটা প্রকাশ করছে 2025 সালে, প্রকাশ 2025। এবং এখানে যেটা বলা হয়েছে বেসিক্যালি যে আমাদের দারিদ্র্যের হার এটা 18.7%, আর অতি দারিদ্র্যের হার যেটা এটা হলো 5.6%, 18.7, আর একটা হলো 18.7, আর একটা হলো 5.6%। আপনাদের টেস্ট ভিউটা খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ, এই মাসের মধ্যে টেস্ট ভিউ আসবে, এবং নেক্সট মান্থে আমরা রিসেন্ট ভিউ দিব। দারিদ্র্য মানচিত্রের মধ্যে যে বিষয়টা বলা আছে যে সবচেয়ে দরিদ্র 5 জেলা এবং বেশি দরিদ্র 5 জেলা আর কম দরিদ্র 5 জেলা। সবচেয়ে কম দরিদ্র হলো নোয়াখালী, যেটা হলো 6.1%। তারপর হলো ঢাকা 8.6%। তারপরে হলো মেহেরপুর 9.8%। পাঁচটাই জেনে নেই এই কারণে যে আসবে যে শীর্ষ এই 5টি জেলার মধ্যে কোন জেলাটি না, এরকমও আসতে পারে, কারণ এখন কোশ্চেন যত পারবে তারা একটু কঠিন করার চেষ্টা করবে। খুলনার পরে ফেনী 10.5%। তবে মনে রাখবেন নোয়াখালী, ঢাকা, সবচেয়ে কম দরিদ্র জেলা নোয়াখালী, এবং নোয়াখালীকে বলা হয় যে নিউ ক্যালিফোর্নিয়া, দ্যাট ইজ নোয়াখালী নিউ ক্যালিফোর্নিয়া। আর বেশি দরিদ্র যে অঞ্চলগুলো আছে, আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে ফোন দেবো না আমি, ওকে, হ্যালো, আমি একটু ক্লাসে ভাই, ফোন করবো না পরে। বেশি দরিদ্রের মধ্যে মাদারীপুর
মাদারীপুর সবচেয়ে বেশি এবং এখানে 54.4%। দরিদ্রের ক্ষেত্রে মাদারীপুর সবচেয়ে বেশি, নরসিংদী তারপরে 43.7%। এরপরে পিরোজপুর 37, সবচেয়ে শিক্ষার হার বেশি পিরোজপুরে একসময় ছিল, এখন আছে না, এখন ঢাকায়, এবং এটা এখন দরিদ্র বেশি। এরপরে পিরোজপুরের পরে কিশোরগঞ্জে হলো 35.3%। এরপর হলো চাঁপাইনবাবগঞ্জে 34.7%। যাক, মাদারীপুর আর নরসিংদীকে মনে রাখবেন। একবার প্রশ্ন আসছিল কি জানেন, যে বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর কোন জেলায়? কিশোরগঞ্জে হাওর বেশি, সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নের অভাবে আসে না যে বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমি বেশি, মানে হাওর তো নিচু ভূমিতে থাকে। এটা 35তম বিশেষ আসছিল এবং উত্তরটা কিশোরগঞ্জ ছিল। আমি কিশোরগঞ্জ দেখাইছিলাম এবং এটা নিয়ে খুব মারামারি যে এটা হবে না, নিচু জেলা নারায়ণগঞ্জ, এইসব। নারায়ণগঞ্জ অপশনে ছিল, মেহেরপুর ছিল, মানে পুরো পাগল করে ফেলছে। মেহেরপুর চিরকুনে যায় না, কিন্তু কিশোরগঞ্জ আর নারায়ণগঞ্জের মধ্যে ঝামেলা ছিল এবং আমি কিশোরগঞ্জ দেখাইছিলাম। 35তম বিশেষে প্রশ্নটা আসছিল। আর যদি বলা সবচেয়ে বেশি কম দরিদ্র, সেটা হলো রাজধানীর পল্টন এবং উত্তরা। কম দরিদ্র উপজেলা বললে পল্টন ঢাকা। যদি এটা উপজেলা না, অঞ্চল বা থানাকে বুঝাইছে। ধানমন্ডি চট্টগ্রামের কি জানি কি মুরিং যেন, তা যাক, এখানে পল্টন ঢাকা আর উত্তরা ঢাকা মনে রাখলে চলবে, কিন্তু আসবে হলো সবচেয়ে বেশি দরিদ্র। এই বেশি দরিদ্র উপজেলা হলো ডাসার মাদারীপুর। আর দ্বিতীয় যদি বলেন সেটা হচ্ছে কালকিনি, এটাও কালকিনি, রাজৈর, শিবচর, মাদারীপুর সদর, মাদারীপুরের সবগুলাই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। আর এটা মোটামুটি গত কয়েক মাস আগে রিপোর্ট দেওয়ার কারণে এটা জানা খুব জরুরি, এজন্য আমি দারিদ্র্য বিমোচন দারিদ্র্য নিয়ে আমি আলোচনা করছি। কিন্তু পরীক্ষা আসে বেসিক্যালি দারিদ্র্য বিমোচন কর্মসূচি সংক্রান্ত প্রশ্ন বেশি আসে। এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি মানে হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই দারিদ্র্য বিমোচন কর্মসূচি, এটা হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এবং এই কর্মসূচি পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলাদেশে, সবচেয়ে হলো বাংলাদেশে। এবং এই দারিদ্র্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের বাংলাদেশে 115টি প্লাস। এটা 115, 16, 17 এরকমের থাকে। কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে, তাও ঠিক, আবার কিছু স্থগিত আছে, কিছু চালু আছে, মানে আবার নতুন করে চালুর পরিকল্পনাও চলছে। 115টি প্লাস এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এখানে প্রায় 95,000 কোটি টাকা খরচ হয়। কমপক্ষে 95,000 কোটি টাকা এখানে বরাদ্দ থাকে। এবং এর মধ্যে বেশ কয়েকটা খাত আছে, যেমন আছে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হলো আপনার দুস্থ ভাতা, বেকার ভাতা নাই আবার, ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা, এইরকমের 115টা কর্মসূচি। যেমন আপনার যে ভাতার সাথে মুক্তিযোদ্ধা ভাতা, এটাও কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মুক্তিযোদ্ধা ভাতাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ভিজিএফ, ভিজিডি, ইজিপিপিটা খুব বেশি আলোচনা। ইজিপিপি এটা এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট, অর্থাৎ দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। ধরেন কৃষি বিভাগ তরমুজ তুলবে, সেক্ষেত্রে পার ডে 300 করে টাকা দিবে। তাকে দেখা যাবে যে দুস্থ যারা, এবং তাদেরকে ইজিপিপি কর্মসূচির মধ্যে নিয়ে আসবে। এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট, এটা খুবই ইফেক্টিভ একটা প্রোগ্রাম এবং বেশ আলোচিত একটা প্রোগ্রাম। আপনাদের মনে হয় কি এখন পরীক্ষা, আপনাদের পরীক্ষাটা
ওকে, তো দারিদ্র মোচন কর্মসূচির সাথে এগুলো জড়িত, এবং এখানে কিছু খাদ্য বান্ধব কর্মসূচি আছে, ওএমএস আছে। একটা কর্মসূচি হলো খাদ্য বান্ধব কর্মসূচি, খাদ্য বান্ধব কর্মসূচি, এবং এটা হলো যে 15 টাকা কেজি, 30 কেজি করে পারজন পাবে। এটা হলো বছরে 5 মাস পাবে, অর্থাৎ এখানে 15 টাকা কেজি, এটাই হলো খাদ্য বান্ধব কর্মসূচি। আর ওএমএস যেটা আছে, ওএমএস ওপেন মার্কেট সেল বা খোলা বাজারে চাল বিক্রি, ওপেন মার্কেট সেল, এটা আসলে যে কোনো কিছু বিক্রি করা যায়। ওএমএস এ আটা বিক্রি হয়, চাল বিক্রি হয়, ওএমএস অন্য কিছু বিক্রি হয়। ওএমএস মানে হলো এখানে 30 টাকা কেজি চাল, বিশেষ করে চালের উপরই বেশি ইয়া হয়। এখানে একজন সর্বোচ্চ 5 কেজি চাল সংগ্রহ করতে পারে, 5 কেজি সংগ্রহ করে পার ডে। এটা পার ডে এর হিসাব, পার ডে। এটা মান্থলি না, ইয়ারলিও না। যাক, আমি এখানে আসি যে আসলে অর্থনীতি অধ্যায়ে আমাদের কোনো কনফিউশন আছে কিনা প্রিভিয়াস কোশ্চেনের। মনে রাখবেন, প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু আপনার 50% প্রশ্ন আসবে। যদি প্রিভিয়াস কোশ্চেন সঠিক উত্তর অ্যানালাইসিস পড়ে যায়, সেও কিন্তু কমপক্ষে 90 থেকে 100টা প্রশ্ন সে অন্তপক্ষে উত্তর করার মতো এবিলিটি অর্জন করবে। একটা কনফিউশন তৈরি হয় যে আয়ের সর্বোচ্চ খাত কোনটা, আয়ের সর্বোচ্চ খাত। আমি কনফিউশন লিখে শুরু করি। আয়ের সর্বোচ্চ খাত কোনটি, আয়ের সর্বোচ্চ খাত কোনটি? এটা কি কনফিউশন হলো ভ্যাট নাকি আয়কর? ভ্যাট নাকি আয়কর? সি হলো রাজস্ব। এখানে মনে রাখবেন, আয়ের সর্বোচ্চ খাত বলে এটা রাজস্ব হবে। আয়ের সর্বোচ্চ খাত রাজস্ব, রাজস্বের সর্বোচ্চ খাত ভ্যাট, আর দ্বিতীয় সর্বোচ্চ হলো আয়কর। আমি কি বুঝতে পারছি? এখন যদি রাজস্ব অপশনে না থাকে, রাজস্ব আসছে বলে রাজস্ব উত্তর হয়েছে। যদি রাজস্ব না থাকতো, যেমন বলতো যে আয়ের সর্বোচ্চ খাত কোনটি, ভ্যাট আয়কর, যেটা পরীক্ষা আসছিল কত 46তম প্রিলিতে আসছিল, সেখানে রাজস্ব অপশনে ছিল না, সেখানে ভ্যাট উত্তর হয়েছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হলো রাজস্বের শীর্ষ খাত হলো ভ্যাট। এজন্য আয়ের সর্বোচ্চ খাত রাজস্বকে ভাগ করে আয়কর এবং রাজস্ব ভ্যাটের মধ্যে পার্থক্য করে সেটা হলো করা হয়েছে যে ভ্যাট উত্তর করা হয়েছে। এই আয়কর মানে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, যেটা ট্যাক্স আর ভ্যাট। ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মনে রাখবেন, ট্যাক্স এবং ভ্যাটের মধ্যে আসলে পার্থক্যটা কি? আপনি যে খরচ করেন, এই খরচের উপর ট্যাক্স হয়, ভ্যাট হয়। খরচের উপর ভ্যাট, আর আয়ের উপরে ট্যাক্স হয়। সহজে বললে এটা আয়ের উপরে হয় ট্যাক্স। বিক্রয় মূল্যের অতিরিক্ত হিসেবে ভ্যাট ধার্য করা হয়। বিক্রয় মূল্যের অতিরিক্ত হিসেবে ভ্যাট ধার্য করা হয়। বিক্রয় মূল্যের বিকল্প হিসেবে ভ্যাট ধার্য করা হয়। ব্যাপারটা কি, খরচের উপর ভ্যাট কেমনে হয় আর ট্যাক্স কেমনে হয়, এটা তো পার্থক্যটা আসলে আমরা অনেকেই কিন্তু বুঝি না। ইকোনমিক্সের অনেকগুলো টার্ম আছে, এই টার্মগুলো আমরা বুঝতে চাই না, মানে বোঝা মানে বুঝি না। দেখেন, একটা জিনিস আপনাকে বুঝাই, ধরেন আমার বেসিক ভিউ বইটা, বেসিক ভিউ প্রিলি বইটা, এটা আমি বিক্রি করি ধরেন 500 টাকা, 500 টাকা বিক্রি করি। দেখেন, এখন এই বেসিক ভিউতে আমার খরচ হয় কি কি? আমার এখানে একটা বাড়ি ভাড়া যায়, বাড়ি ভাড়া, আমার যে শ্রমিক বিল যায়, তারপরে হলো আমার কাগজ কিনতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, কাগজ সুতা কিনতে হয়, কালি কিনতে হয় ওই যে ছাপানোর জন্য, তারপরে হলো গাম, তারপরে হলো প্রেস বিল। এরকম করে আমাকে দিতে হচ্ছে ধরেন 450 টাকা।
এই 450 টাকার উপরে 15% ভ্যাট নিবে, তাহলে 400 টাকা। 400 টাকার উপরে 15% ভ্যাট নিবে, দ্যাট মিনস 60 টাকা। এই জন্য আমার এই বেসিক ভিউর এই 60 টাকা, এটা হলো কি, আমার হলো কস্টিং প্রাইস 60 টাকা। ক্লিয়ার? এখন আমি এই 60 টাকা এটা আমাকে দিবে হলো কে? ভোক্তা। ভোক্তা দিবে, এই জন্য আমার এটা অটোমেটিক এটার দাম কস্টিং প্রাইস 460 টাকা হয়ে গেল, বিক্রি 500 টাকা, তার মানে আমার প্রফিট কয় টাকা? প্রফিট হলো আমার 40 টাকা। এইটার উপরে ইনকাম ট্যাক্স হবে 15%। দ্যাট মিনস 15% এখানে যদি 15% হয়, 10% হলো 4 টাকা, 15% হলে এখানে অবশ্যই 5 টাকা। 5 টাকা না, 5 টাকা একটু বেশি, 6 টাকা, 6.5 টাকা ধরেন, 6 টাকা 25 পয়সা। এইটা হবে আমার কি? ইনকাম ট্যাক্স। আয়ের উপর ইনকাম ট্যাক্স আর ব্যয়ের উপরে ভ্যাট। দেখবেন কেউ অনেকে ইনকাম ট্যাক্স দেয় কিন্তু ভ্যাট দেয় না, কারণ সে তো বেসিক্যালি মানে খরচে কিছু করে না। আমি চাকরি করি, চাকরিতে বেতন পাই, আমি ইনকাম ট্যাক্স দেবো, আমার তো ভ্যাট দিতে হয় না। পার্সোনালি ভ্যাট নাই, কোনো ভ্যাট নাই। এখানে প্রডিউস যে প্রোডাক্ট মানে প্রডিউসার যে তার হলো এখানে ভ্যাট হবে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি আসলে কত হতে পারে, কত হবে, এগুলো সবই জুনের মধ্যে চলে আসবে। আপনাদের যদি পরীক্ষা আগস্টে, সেক্ষেত্রে ওগুলোর উপরে পড়লে হবে। আমাদের এখন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি যেটা, জিডিপি প্রবৃদ্ধি এটা 2023-24 অর্থ বছরেরটা প্রকাশ করেছে, সেটা হলো 5.82%। আর 2024-25 অর্থ বছর এটা এখন পর্যন্ত মানে ঘোষণা করা হয়নি, এটা জুলাইতে ঘোষণা করবে। আর একটা সাধারণত কয়েক মাস পর এটা প্রাক্কলন হয়, 3 মাস পর পর, কিন্তু এই গভর্নমেন্ট প্রাক্কলন দেয়নি এখন পর্যন্ত প্রাক্কলনটা দেয়নি। আমাদের এই সর্বোচ্চ খাত সংক্রান্ত কয়েকটা বিষয় আছে। সর্বোচ্চ খাত এটা একটু আমরা জেনে নেই, যেটা একটু ঝামেলার। 1 নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ ব্যয়ের খাত। ব্যয়ের খাত কোনটি? আমাদের সবচেয়ে বড় ব্যয়ের খাত কোনটি? আমাদের সর্বোচ্চ ব্যয়ের খাত এটা কি উন্নয়ন বাজেট নাকি বার্ষিক উন্নয়ন বাজেট? আমাদের সর্বোচ্চ ব্যয়ের খাত কিন্তু উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট সর্বোচ্চ ব্যয়ের খাত। এখানে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি এটা দাগাবেন না, এটা আমরা ভুল করে ফেলি। এডিপি দাগানো যাবে না, উন্নয়ন বাজেট। কারণ এডিপি থাকে 1.5 লাখ কোটি টাকা বা 2 লাখ কোটি টাকা, বাকি 3 লাখ কোটি টাকা কিন্তু উন্নয়ন বাজেটে ব্যবহৃত হয়, মানে খরচ হয়। নাম্বার 2, যদি বলা হয় বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত কোনটি? বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত কোনটি? এখানে দুইটা বিষয়, একটা রপ্তানি আয় আর একটা হলো রেমিটেন্স। এখন বিষয় হলো পোশাকও থাকতে পারে, পোশাক কিন্তু হবে না যদি রপ্তানি আয় থাকে। রপ্তানি আয় এটা হলো শীর্ষ খাত, রেমিটেন্স হলো দ্বিতীয় সর্বোচ্চ খাত, বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত। এই রপ্তানি আয়ের মধ্যে শীর্ষ খাত সেটা হলো পোশাক শিল্প। শীর্ষ খাত পোশাক শিল্প। রপ্তানি আয়ের শীর্ষ খাত হলো পোশাক শিল্প। পোশাক শিল্পে সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার? এখানে রপ্তানি পণ্য যেটা, জনশক্তি কিন্তু রপ্তানি হয়, জনশক্তি তো আর পণ্য না। এই জনশক্তি রপ্তানি এটা বৈদেশিক আয়ের মধ্যে সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ খাত, কিন্তু এটা রপ্তানি আয়ের মধ্যে যাবে না। নাম্বার 3, সেটা হলো বৈদেশিক ব্যয়ের সর্বোচ্চ খাত কোনটি? একটা হলো আমদানি ব্যয়, বৈদেশিক মানব সম্পদ ব্যয়,
বেসিক্যালি আমদানি ব্যয় এটা শীর্ষ খাত, আর দ্বিতীয় সর্বোচ্চ বললে বৈদেশিক মানব সম্পদ খাত। আমদানি ব্যয় এটা হলো বৈদেশিক ব্যয়ের সর্বোচ্চ খাত, আমরা বিদেশে যা ব্যয় করি সেটা। নাম্বার ফোর হলো আমদানি খাতের মধ্যে সর্বোচ্চ কোনটি? এইটা একটা বিশাল ফ্যাক্ট হয়ে গেছে, এটা অনেকেই বুঝতে পারবে না। এক, খাদ্য, বি, জ্বালানি। আমরা যে আমদানি করি তার মধ্যে সবচেয়ে বেশি আমদানি করি কোনটা? আমরা কয়েক বছর ধরে খাদ্য ছিলাম, এখন কিন্তু এটা জ্বালানি, এটা শীর্ষ খাত। খাদ্য দ্বিতীয় সর্বোচ্চ খাত। আমরা খাদ্য আমদানিতে বিশ্বে তৃতীয়। খাদ্য আমদানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আমরা কয়েকটি ক্ষেত্রে তৃতীয়। খাদ্য আমদানিতে বিশ্বে তৃতীয়, তারপরে হলো চাল উৎপাদনে দ্বিতীয়, উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে তৃতীয়। মাছ উৎপাদনে কিন্তু আমরা দ্বিতীয় ছিলাম, এখন কিন্তু পঞ্চম। মাছ উৎপাদনে আমরা পঞ্চম, চাল উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে আমরা তৃতীয়, মাছ উৎপাদনে পঞ্চম। তবে ব্র্যাকের একটা জিনিস মনে রাখতে হবে, চাষে দ্বিতীয়। আগে চাষে আমরা তৃতীয় ছিলাম, এখন চাষে দ্বিতীয়। চাষে হলো দ্বিতীয়, কিন্তু মাছ উৎপাদনে আমরা পঞ্চম। মাছ চাষে আফটার চায়না আমরা কিন্তু এখানে সেকেন্ড। আরেকটা বিষয় হলো সবজি এবং চাল উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে তৃতীয়, কিন্তু খাদ্য আমদানিতে তৃতীয়। কিন্তু আমরা এত খাদ্য আমদানিতে আমরা তৃতীয়, ঠিকই আছে। আবার খাদ্য নিরাপত্তায় আমরা হলাম 84তম। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ হলো 84তম। খাদ্য নিরাপত্তায় 84তম। আর সর্বোচ্চ খাত কি জানি, এটা মনে করলাম, ভুলে গেলাম। বৈদেশিক ডলার সাশ্রয় করা যাবে যদি আমরা জ্বালানি ব্যয়টা কমাতে পারি তাহলে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো জিডিপি এর খাত, প্রধান খাত। জিডিপি এর প্রধান খাত হলো সেবা খাত, কারণ এখানে কিন্তু আবার পোশাক টোশাক বললে হবে না। জিডিপির প্রধান খাত হলো সেবা খাত, অর্থাৎ জিডিপির খাত হলো তিনটা। আমি ক্লাসে জিডিপির খাত হলো তিনটা প্রধান। সেখানে কৃষি, শিল্প এবং সেবা, এই তিনটা হলো প্রধান খাত। কৃষি, শিল্প আর পর সেবা। এখানে জিডিপিতে যে খাত আছে সে খাতসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো সেবা খাত, 51.03%, মানে মোর দ্যান 50%। আর 37.95 এটা হলো শিল্প, 11.02% হলো কৃষি। অর্থাৎ জিডিপির প্রধান খাত হলো সেবা খাত। এখন জিডিপিতে প্রধান খাত তিনটা, বাট জিডিপির যে বড় যে খাত অর্থাৎ উপখাত যেটা আছে, জিডিপির মোট উপখাত হলো 19টা। সেবার অন্তর্ভুক্ত হলো উপখাত 13টি, শিল্পের অন্তর্ভুক্ত উপখাত হলো 5টি, আর কৃষিতে 1টি। তার মানে 13 আর 5 18 আর 1 19। এই জন্য মনে রাখবেন জিডিপি গণনায় 19টি খাত ধরা হয়। জিডিপি গণনায় ধরা হয় 19টি খাত। কে? জিডিপি গণনায় ধরা হয় 19টি খাতকে।
জিডিপি গণনায় ধরা হয় 19টি খাতকে। এখন যদি বলা হয় জিডিপি প্রবৃদ্ধিতে কোন খাতের অবদান বেশি, এটা কিন্তু একটা ফ্যাক্ট। জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয় শিল্প খাতে। জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষ খাত হলো এক হলো শিল্প 6.66%, 6.66%, 5.8% হলো সেবা 5.8%, 3 নম্বরে কৃষি, এখানে কৃষি ওখানেও 3 নম্বর, এখানেও 3 নম্বর, 3.61%, 3.21%। জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষ খাত, এটা কিন্তু সবই 2023-24 অর্থ বছরের। 24-25 কিন্তু এটা আসবে জুন মাসের প্রথম সপ্তাহে, প্রথম বৃহস্পতিবার বাজেট আসবে, তার কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ জুলাই 1-2 তারিখের মধ্যে সব জানা যায় পুরো অর্থনীতি সমীক্ষাটা। সাধারণত মাঝখানে অর্থাৎ জুনের মাঝামাঝিতে অর্থনীতি সমীক্ষা পরিকল্পনা কমিশনের পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। এটাকে জিডিপি প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি আর জিডিপি খাত দুইটার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যায়। এটা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না। আমাদের একটা অর্থনৈতিক সুমারি হয়েছে, আপনারা দেখছেন অর্থনৈতিক সুমারি, এই সুমারিটা হয়েছে 2023-এর নাম কিন্তু হয়েছে 24 সালে হয়, কিন্তু নাম হলো 23 অর্থনৈতিক সুমারি। এই অর্থনৈতিক সুমারিতে একটা বিষয়কে ধরা হয় না, সেটা হলো কৃষি অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ অকৃষি খাত। অর্থনৈতিক সুমারি হয় অকৃষি খাতে, কারণ কৃষি সুমারি আলাদা হয়, এজন্য অকৃষি খাত হলো অর্থনৈতিক সুমারি। আর কৃষি সুমারিতে 3টি খাত থাকে, কৃষি সুমারিতে 3টি খাত, এখানে হলো শস্য, মৎস্য, বনজ। কৃষি, বনজ, মৎস্য, এই 3টা হলো আপনার কৃষি সুমারিতে অন্তর্ভুক্ত খাত বা কৃষি সুমারিতে থাকে শস্য, মৎস্য, বনজ। তার মানে প্রাণীজ কিন্তু কৃষির মধ্যে নাই। প্রাণীজ সম্পদ যেটা আগে ছিল, ওটা কিন্তু প্রাণীজ সম্পদটা কিন্তু এখন কৃষির মধ্যে নাই। এটা এখনো আলাদা করে নাই, কিন্তু গত 5-7 বছর ধরে, গত 15-16 অর্থ বছর, আল্লাহ 10 বছর হয়ে গেছে, বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি বছর, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি বছর 2015-16, এটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি বছর 2015-16, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি বছর। অর্থনীতির বেসিক যে টার্মগুলো আছে, বেসিক টার্ম আমরা ভ্যাট দেখছি আর ট্যাক্স দেখছি। আমরা নাম শুনছি টেরিফ, এটাকে বাংলায় বলে শুল্ক। টেরিফ একটা, টেরিফ আর একটা হলো এক্সাইজ, আর একটা হলো ডিউটি, আর একটা হলো টোল। টেরিফ, এক্সাইজ, ডিউটি, টোল। একটা আছে লেভি। এক্সাইজ মানে আবগরি শুল্ক, টোল মানে মাসুল, বাংলায় বলে মাসুল, লেভিকে লেভি বলে।
ওকে, দেখেন ট্যারিফ মানে হলো বাণিজ্য শুল্ক। এটা আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত হয়। আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত হয়। যেমন বিডি পোশাক খাতে গুড বিডি পোশাক খাতে ইউএসএ 15.61% ট্যারিফ নেয়। এর এই পার্সেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 37% করছে যে 15.61 থেকে, পরে তো ওটা স্থগিত করছে। এরপরে যেটা এক্সাইজ বা আবগারি শুল্ক, এটা হলো দেশে উৎপাদিত পণ্যের উপর যে কর নেওয়া হয়। দেশে উৎপাদিত পণ্য, আপনি দেশে উৎপাদিত হলে, যেমন আমার ধরেন বেসিক ভিউ দেশে উৎপাদিত হয়, এই বেসিক ভিউর উপরে যদি কোনো এক্সাইজ নেয়, এক্সাইজ দিতে পারবে। আমি যখন এটা আবার কি করব, এক্সপোর্ট করব, তখন আমাকে বাউন্ডারিতে, অর্থাৎ এয়ারপোর্টে, যে বন্দর থেকে যখন খালাস করবে, বন্দরে আমাকে নেবে ট্যারিফ। এরপরে এটা কি ডিউটি হলো, এটার বাংলা ডিউটি। এটার মধ্যে পার্থক্য হলো, টোলটা হলো যে ভূমি ব্যবহারের জন্য দেয়া হয়, ভূমি ব্যবহারের জন্য টোল দিতে হয়, ভূমি ব্যবহারের জন্য টোল, আর সেবা ব্যবহারের জন্য ডিউটি দিতে হয়। ভ্যাট ট্যাক্স যেমন বুঝছেন, এখানেও খুব সূক্ষ্ম পার্থক্য। এখন দেখেন, টোল দিবেন পরিবহনে, যেমন পরিবহন সাধারণত কি করে, জায়গা ব্যবহার করে, ব্রিজ ব্যবহার করে, রাস্তা ব্যবহার করে, কালভার্ট ব্যবহার করে। বা একটা বিদেশি প্রতিষ্ঠান যখন দেশে একটা ফ্যাক্টরি করবে, তখন তাকে টোল দিতে হবে। এখন ডিউটি কি দিতে হবে, ধরুন এয়ার টিকিট, আপনি টিকিটে যাচ্ছেন, আপনি একটা সেবা গ্রহণ করছেন, এয়ার টিকিট, হোটেল ভাড়া, হোটেল রেন্ট, আপনি যে হোটেল রেন্টটা দিচ্ছেন, এটার অ্যাগেন্স্ট একটা ডিউটি হবে। আপনি যে ফুড খাচ্ছেন, এই ফুড, এখানে এসে আমাদের ফুড গ্রহণ করছেন, বিদেশি একজন আসছেন, সেক্ষেত্রে এটার কারণে আপনাকে ডিউটি দিতে হবে। কথা কি বুঝতে পারছি? এবং একটা প্রোডাক্ট যদি কোনো সেবা গ্রহণ করে, প্রোডাক্টেরও কিছু সেবা আছে, যেমন প্রোডাক্টটা ধরেন ফ্রিজিং করতে হবে, এখন আসছে বাংলাদেশের এয়ারপোর্টে, ওটা ফ্রিজিং করতে হবে, এই ফ্রিজিংটার জন্য আপনি ডিউটি নেবেন। এরপরে লেভি হলো বিশেষ ধরনের শুল্ক। বিশেষ ধরনের শুল্ক বিশেষ সময়ে নেওয়া হয়, এটা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। ধরেন বলল যে পদ্মা সেতুর জন্য টাকা সংগ্রহ করা হবে, সেজন্য একটা লেভি নিবে, যে যারা যারা বিকাশে টাকা পাঠাচ্ছেন তাদের ওখান থেকে 1% করে নিয়ে যাওয়া হবে, 0.1% করে নিয়ে যাওয়া হবে। 100 টাকায় 1 পয়সা নিতে হবে, 100 টাকায়, হ্যাঁ 100 টাকায় 10 পয়সা নিবে, এরকম করে যদি বলে, এইটা হবে লেভি। লেভিটা হলো যে বিশেষ ধরনের শুল্ক, যেটা বিশেষ সময় হয়। একটা বাণিজ্যে একটা বিষয় আছে যে কোটা। হোয়াট ইজ কোটা? বাণিজ্যে কিন্তু একটা নিয়ম আছে বা একটা বিষয় আছে যে কোটা, যে কোটা মুক্ত বা কোটা মুক্ত প্রবেশ। কোটা কি? কোটা হলো যে মানে বিদেশি পণ্য প্রবেশে সময়, পণ্য সংখ্যা ও পণ্য মূল্য নির্দিষ্ট করে দেয়াকে বোঝায়। এটা হলো কোটা। কোটা হলো বিদেশি পণ্য প্রবেশের সময়, পণ্য সংখ্যা, পণ্য মূল্য নির্দিষ্ট করে দেয়াকে বোঝায়। এটা আবার কি জিনিস? এটা হলো সাধারণত যে বিদেশি পণ্য প্রবেশ করে, এই বিদেশি, আপনারা কি সাউন্ড পান নাই? এটা হলো সাউন্ড কমানো, জানো নাকি?
কোনো সমস্যা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। একজন বলছেন যে জিডিপি প্রবৃদ্ধি কিভাবে হিসাব করা হয়। ভালো প্রশ্ন। জিডিপি প্রবৃদ্ধি কিভাবে হিসাব করে? ধরেন 2024 সালে আপনার আয় হয়েছে, আয় ছিল 1000 টাকা, ধরেন 10,000 টাকা, 10,000 টাকা। আর 2025 সালে আপনার আয় হয়েছে 11,000 টাকা। তাহলে এক বছরে 10,000 বাড়ছে কয় টাকা? 1,000 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়ছে? 00 কাটা 00 কাটা, তাহলে 10%। তাহলে আপনার প্রবৃদ্ধি হলো 10%। আগের বছরের চাইতে বর্তমান অর্থ বছরে কি পরিমাণ বৃদ্ধি হয় তার শতকরা হিসাবকে প্রবৃদ্ধি বলে। শতকরা হিসাবকে প্রবৃদ্ধি বলে। কোটাটা কি? কোটার বেসিক্যালি নির্দিষ্ট করে দেয়, এটা আপনি বুঝেন নাই, কোটাটা বুঝেন নাই অনেকে। এটা বেসিক্যালি বিদেশি পণ্য প্রবেশে বাধা সৃষ্টি করাকে বোঝায়। আমরা একটা কনসেপ্ট তাকে শিখানি এখানে, প্রোটেকশনিজম, যেটা রিটেনের পড়া। প্রোটেকশনিজম বাংলায় বলে সংরক্ষণবাদ। এটা হলো বিদেশি পণ্য প্রবেশে বাধাকে বোঝায়, যা মুক্ত বাণিজ্য বিরোধী। মুক্ত বাণিজ্য বিরোধী। এর ফলে দেশীয় পণ্য নিরাপদ থাকে। অর্থাৎ এমন ভাবে কিছু কাজ করা, আপনি সরাসরি বাধা সৃষ্টি করবেন না। আপনি বলবেন না যে আমি ইন্ডিয়ান টিভিএস হুন্ডা, আমি টিভিএস মোটরসাইকেল আমি এখানে আনবো না, ইন্ডিয়ান টিভিএস মোটরসাইকেল আমি আনবো না, এটা আপনি ঘোষণা দিবেন না। এটা ঘোষণা দিলে ঝামেলা হবে, ঘোষণা দিতে পারবেন না। কিন্তু আপনি এমন কিছু পলিসি করবেন যে টিভিএস মোটরসাইকেলকে আপনি যত ডাকেন ও আসবে না। আপনি সেই সিস্টেমটা করবেন, সেই সিস্টেমটাই হলো কোটার অন্তর্ভুক্ত। দেখেন, ধরেন এইটা হলো বেনাপোল, এটা হলো বেনাপোল, বেনাপোল যেটা বাংলাদেশে, এটা হলো পেট্রোপোল, পেট্রোপোল যেটা হলো ইন্ডিয়ায়। এখন দেখেন, বাংলাদেশে ওয়ালটন মোটরসাইকেল আছে, ওয়ালটন মোটরসাইকেল, এখন ওদের আছে টিভিএস মোটরসাইকেল। সাইকেল নাম হচ্ছে সিআই নাকি যাও মোটরসাইকেল বা মোটর বাইক। এখন দেখেন, ও যদি প্রবেশ করে তাহলে ওয়ালটন ক্ষতিগ্রস্ত হবে। এখন বাংলাদেশ বলবে যে আমি মোটরসাইকেল, তোমার মোটরসাইকেল সর্বোচ্চ, যে ইন্ডিয়ান মোটরসাইকেল বাংলাদেশে ঢুকতে পারবে সর্বোচ্চ 6,000টি। এই যে সংখ্যা নির্দিষ্ট করে দিলেন। আপনি বললেন যে তোমার মোটরসাইকেল লাগবে সর্বোচ্চ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, যখন বর্ষাকাল তখন মোটরসাইকেলের চাহিদা কম থাকে, তখন বললেন যে তুমি এই 2 মাসের মধ্যে তা বিক্রি করতে পারো। অথবা বললেন তুমি 6 কোটি টাকার মূল্যের মোটরসাইকেল আনতে পারবা, এর বেশি আমরা 6 কোটি টাকার বেশি বাংলাদেশে কোনো আমদানি করা কিনতে পারবে না। এই যে নির্দিষ্ট করে দেওয়া হলে এটাকে বলা হয় কোটা। ঠিক আছে? তার মানে মুক্ত বাণিজ্যের বিরুদ্ধে মতবাদ হলো প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদ। এমন কিছু পলিসি করা যাতে ওদের পণ্য বাংলাদেশে চাইলেও যেন প্রবেশ না করে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর একটা কনসেপ্ট আছে যে জিডিপি, আর একটা হলো জিএনপি। জিডিপি হলো যেটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এটা হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হলো মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন। এটা হলো মোট জাতীয় উৎপাদন,
মোট দেশজ উৎপাদন আর একটা হলো মোট জাতীয় উৎপাদন। মোট দেশজ উৎপাদন একটা হলো মোট জাতীয় উৎপাদন। এইটা এই সূত্রটা মনে রাখবেন, শুধু দেশে ইকুয়াল টু দেশি প্লাস বিদেশি, বিদেশিদের আয়, বিদেশিদের উৎপাদন। আর এটা হলো দেশি ইকুয়াল টু দেশে প্লাস বিদেশে উৎপাদন। অর্থাৎ দেশের অভ্যন্তরে যত উৎপাদন হবে বা আয় হবে, যখন আয়টা নেবেন তখন তার নাম হবে জিডিআই, গ্রোস ডোমেস্টিক ইনকাম, আর হবে জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। অর্থাৎ এটা দেশি বিদেশি যদি দুইজনেই দেশের অভ্যন্তরে আয় করে তখন সেটা জিডিপি। যেমন ধরেন আপনার ওয়ালটনের আয়, এই ওয়ালটনের আয়টা, ওয়ালটন বলেন ইউনিলিভার বলেন, ওরা তো বাংলাদেশে আয় করে, যত আয় উৎপাদন করবে এটা দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর দেশি মানুষ যেখানে আয় করুক, আপনি বিদেশে ইনভেস্ট করছেন, আপনি বিদেশ থেকে বিদেশি প্রবাসী আয়, এটা জিএনআই এর অন্তর্ভুক্ত, প্রবাসী আয় জিএনআই এর অন্তর্ভুক্ত। আর জিডিপি হলো দেশের অভ্যন্তরে যত উৎপাদন হবে সবই জিডিপি। দেশি মানুষ যেখানে আয় করুক, বিদেশে দেশে, দেশি মানুষ যেখানে আয় করবে সেটা দেশি মানুষ হইতে হবে, দেশি মানুষ বা দেশি প্রতিষ্ঠান বিদেশে আয় করলে সেটা হবে জিএনপি। আর দেশের অভ্যন্তরে বিদেশিরা কোনো উৎপাদন করলে আয় করলে সেটা হবে জিডিপি। এরপর একটা কনসেপ্ট আছে, সেটা হলো ইনফ্লেশন, আর একটা আছে ডিভ্যালুয়েশন। কনসেপ্ট গুলো আগে দেখাই, তারপরে অর্থনীতির আরো গভীরে যাওয়া যাবে যদি আমরা না শিখি। দেখেন, ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি, আর ডিভ্যালুয়েশন মানে হলো অবমূল্যায়ন, অবমূল্যায়ন, মুদ্রার অবমূল্যায়ন। মুদ্রাস্ফীতি মানে হলো কি, এখানে যে বাজারে মুদ্রার পরিমাণ বেড়ে গেলে তার মূল্য কমে যায়, ফলে দাম স্তর বৃদ্ধি পায়, ফলে দাম স্তর বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রার পরিমাণ বেড়ে গেলে তার মূল্য কমে যায়, এর ফলে দাম স্তর বৃদ্ধি পায়। এটা একটা ধরেন, আপনি ধরেন বাজারে ইলিশ মাছ উঠছে, এখন ইলিশ মাছের অবস্থা ছিল যে আপনি রিক্সা ভাড়াটা দিয়ে বুঝি আর কি, ধরেন আপনি যেখানে আছেন সেখান থেকে স্টেশনের ভাড়া 30 টাকা। এখন আপনার পকেটে 30 টাকা আছে, আর আরেকজন যে যাবে তার পকেটেও 30 টাকা, তার পকেটেও 30 টাকা আছে, না সরি, যিনি রিক্সাওয়ালা তার পকেটে 30 টাকা, আপনার পকেটে 30 টাকা। রিক্সাওয়ালা এখন 30 টাকা কিন্তু যাবে না, কারণ তার কাছে কিন্তু ভ্যালু নাই, 30 টাকার ভ্যালু নাই, তখন সে বলবে যে 40 টাকা হলে যাবো। আর একজনের যার কাছে 40 টাকা আছে সে কিন্তু 40 টাকা যাবে, অটোমেটিক ভাড়াটা বেড়ে গেছে, কারণ রিক্সাওয়ালার পকেটে 30 টাকা আছে অলরেডি। তার মানে আপনার পকেটে 30 টাকা আছে, কিন্তু আর একজনের পকেটে 40 টাকা থাকলে সে তখন 40 টাকা এক্সপেক্ট করবে, 40 টাকা যাবে। আরো সহজে বোঝেন, বাজারে যদি মাছ বেশি ওঠে তাহলে মাছের দাম কমে যায়, বাজারে যদি টাকার পরিমাণ বেশি থাকে তাহলে টাকার মান কমে যাবে, টাকার মান কমে গেলেই দামের স্তর বাড়বে। অর্থাৎ একজন ইলিশ মাছ বিক্রি করতেছে, সে 100 টাকার 5টা নোট হলে, মানে 100 টাকার 3টা নোট হলে সে বিক্রি করতো, কিন্তু তার পকেটে অলরেডি 4টা 100 টাকা নোট আছে। আর আমরা ক্রেতা যে আছি, আমার কাছে 4টা নোট, আর একজনের কাছে 4টা নোট, একজনের কাছে 5টা নোট, তখন তার এক্সপেকটেশন 5টা নোট দিয়ে ইলিশ মাছটা বিক্রি হবে, তখন 4টা নোটের কাছে ওই ইলিশ মাছটা যাবে না, 5টা নোট যার কাছে আছে তার কাছে যাবে। সেক্ষেত্রে এটা হবে কি, যে দামের স্তরটা বৃদ্ধি পেয়ে যায়। এবং এই মূল্যস্ফীতি 2023-24 অর্থ বছরে এটা ছিল 9., খুব সম্ভবত 9.68%, 9.73% গত অর্থ বছরে, 9.73%।
2025-26 অর্থ বছরের টার্গেট হলো 6.5% লক্ষ্য, তবে ইতোমধ্যে এটা 10.62%। গত মাসে কম ছিল, 9.38% ছিল গত মাসে, অর্থাৎ মার্চ মাসে। এখন এটা এপ্রিল মাসে কিন্তু এটা, সরি ফেব্রুয়ারি মাসে ছিল এটা, মার্চ মাসে কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা 10% মোর দেন। কিন্তু এটা মান্থলি হিসাব, তো মান্থলি হিসাব পরীক্ষায় থাকে না, মান্থলি হিসাবটা পরীক্ষা আসবে না। এটা অর্থ বছর 24-25 যখন শেষ হয়ে যাবে, সরি 24-25 লক্ষ্য হলো 6.5%। এখন দেখেন মুদ্রা অবমূল্যায়ন, এটা কি? এটা হলো ডলারের বিপরীতে নিজ দেশের মুদ্রা মান কমিয়ে রাখা, মান কমিয়ে রাখাকে বোঝায়। এর ফলে রপ্তানি বাড়ে, আমদানি কমে। রপ্তানি বাড়ে, আমদানি কমে, উৎপাদন বাড়ে। দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি হয়। মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি একই জিনিস, মূল্যস্ফীতি হয়। এর ফলে রপ্তানি বাড়ে, আমদানি কমে, উৎপাদন বাড়ে। রপ্তানি বাড়ে, আমদানি কমে, উৎপাদন বাড়ে। প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখেন, প্র্যাকটিক্যাল বিষয়টা কি? প্র্যাকটিক্যাল বিষয়টা হলো এটা উদ্দেশ্য হলো যে রপ্তানি বৃদ্ধি করা, এবং এটা চীন জাপান তারা কিন্তু এটাকে এক্সারসাইজ করে। চীন প্লাস জাপান এই ডিভ্যালুয়েশন অনুসরণ করে, চীন জাপান ডিভ্যালুয়েশন অনুসরণ করে। দেখেন বিষয়টা কেমন। ধরেন এটা হলো বাংলাদেশের অর্থনীতি। ধরেন এখানে আগে ছিল ধরেন আপনার 100 টাকা সমান সমান $1, 100 টাকা সমান সমান $1। এখন কি করলো? 150 টাকা সমান সমান $1 করা হলো। এইটা হলো ডিভ্যালুয়েশন করে ফেললো, 150 টাকা সমান সমান $1। এখন ধরেন 200 টাকা ধরে, 200 টাকার জন্য রং করা মানে ভালো লাগবে আর কি। আচ্ছা 150 টাকায় ধরেন, 150 টাকা সমান সমান $1, ডিভ্যালুয়েশন হয়ে গেল। একজন এক্সপোর্টার তিনি আসলেন, উনি এখান থেকে কিনবেন, ইম্পোর্টার মানে বিদেশি ইম্পোর্টার, কিন্তু আমাদের কাছে এক্সপোর্টার। তিনি আসছেন যে $3 নিয়ে, তিনি আসছেন $6 নিয়ে, $6 নিয়ে আসছেন, $6 নিয়ে আসছেন। যে $1 সমান সমান আগে ছিল 100 টাকা, এখন $1 সমান সমান 150 টাকা। 150 টাকা। উনি আসছেন যে দেখছেন এই বের করতে দেখে অঙ্ক মিলিত নেই। আমি অঙ্ক কম পারি, আমি এটা 200 টাকা ধরি, তিনি দ্বিগুণ করে ফেলছেন ধরেন। এখন তিনি আসছেন বেসিক্যালি যে $1 সমান সমান আগে ছিল 100 টাকা, এখন সেটা হয়ে গেছে 200 টাকা। তিনি $1 নিয়ে আসছেন, ধরেন $1 নিয়ে আসছেন যে একটা শার্ট কিনবেন। আমার এই টি শার্টটার দাম 100 টাকা, 100 টাকা। কিন্তু এখানে তিনি $1 নিয়ে এসে দেখলেন যে এখানে 2টা শার্ট পাওয়া যাচ্ছে। আসছেন কিন্তু একটা শার্ট নিতে। $1 সমান সমান 100 টাকা, $1 নিয়ে তিনি 100 টাকা দিয়ে, মানে 100 টাকা টি শার্টের দাম, তিনি একটা টি শার্ট কিনতে আসেন। আসে দেখলেন তিনি আসলে কি $1 200 টাকা, তার মানে এখানে 2টা টি শার্ট পাওয়া যাবে। এই জন্য কি হলো? এক্সপোর্ট বেড়ে গেল, এক্সপোর্ট বাড়ছে। আচ্ছা এখন দেখেন ইম্পোর্ট, আমরা যারা বাংলাদেশি যারা ইম্পোর্ট করবে, ধরেন এই মার্কারটার দাম, এই মার্কারের দাম হলো $1। $1 হলে আগে সে 100 টাকা দিয়ে $1 একটা মার্কার পাইতো,
তাকে এখন খরচ করতে হবে $200। $200 খরচ করতে হবে না, কারণ $1 সমান সমান $200। এখন যখন সে একটা মার্কার কিনতে গেছে তখন দেখলো যে আরে ভাই $200 লাগবে, কারণ ডলারের কম কি রেট কি কমে গেছে। ইন্নালিল্লাহ, তাহলে কি হবে? তাহলে তো আমি মার্কার কিনবো না। তখন সে কিন্তু মার্কার কিনতে নিরুৎসাহিত হবে, আমদানি কমে যাবে। সে চিন্তা করলো আমি $200 দিয়ে একটা মার্কার না কিনে আমি $150 দিয়ে একটা মার্কার উৎপাদন করে ফেলি, এবং তখন সে উৎপাদনে যাবে, প্রোডাকশনে যাবে, তখন উৎপাদন বাড়বে। কিন্তু এই ফলে কি হয়, আপনি যে $1 সমান $200 করছেন, তার মানে দ্বিগুণ করলে আপনার টাকাটা তো মার্কেটে রাখতে হবে। এই টাকা রাখতে গেলে তখন ইনফ্লেশন বেড়ে যায়, এবং দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বেড়ে যায়। এবং যারা এক্সপোর্ট করতে চায় তারা বেসিক্যালি ডিভ্যালুয়েশনকে অনুসরণ করে। ক্লিয়ার? ইনশাআল্লাহ আগামী ক্লাসে জিএসপি, জিএসপি প্লাস এগুলো নিয়ে আলোচনা হবে। আজকে আপনাদের সাথে 10টায় আবার দেখা হচ্ছে ভিউ ফর জিকে গ্রুপে।